ভাইয়া বলতে পারেন, ভাইয়া বললে ভালো লাগবে। তরুণরা যখন তাকে স্যার বলে সম্বোধন করছিলেন ঠিক তখনই তিনি মৃদু হেসে এক অভিনব আবদার করে বসলেন। তিনি বললেন, আমাকে স্যার নয় ভাইয়া বলে ডাকুন। তার এই একটি কথা যেন মুহূর্তেই তরুণদের সঙ্গে তার দূরত্বের দেয়াল গুড়িয়ে দিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম এবং কুমিল্লায় বিএনপির একের পর এক গণসমাবেশ, আলোচনা সভা আর মত বিনিময় অনুষ্ঠানগুলো এক নতুন উন্মাদনা তৈরি করেছে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে তারেক রহমানের সরাসরি জনতাকে প্রশ্ন করার সেই সব ভিডিও ক্লিপ। তিনি মঞ্চে সাধারণ মানুষকে ডেকে নিচ্ছেন আর তাদের অভাব অভিযোগের কথা জানতে চাইছেন। বাইরে থেকে দেখলে মনে হবে বিএনপি একটি সুসংগঠিত এবং অপরিচয় শক্তি হিসেবে নির্বাচনী লড়াইয়ে নেমেছে, কিন্তু এই ঝলমলে বাহ্যিক আবরণের নিচেই লুকিয়ে রয়েছে এক গভীর সংকট। বাংলাদেশের আকাশে এখন যখন নির্বাচনী মেঘ জমেছে, ঠিক তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির অভ্যন্তরে এক অদৃশ্য ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বাইরে থেকে সবকিছুই স্বাভাবিক এবং শান্তিপূর্ণ মনে হলেও দলের ভেতরে যে তীব্র মতবিরোধ বা অস্থিরতা চলছে তা এখন আর চার দেয়ালের মাঝেই সীমাবদ্ধ নেই। নির্বাচনের প্রক্রিয়া যত এগোচ্ছে, দলটির অভ্যন্তরীণ রাজনীতি যেন ততই জটিল এবং এলোমেলো হয়ে পড়ছে। তৃণমূল থেকে কেন্দ্র সবখানে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দল শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে, কে কোন পক্ষে দাঁড়াবে, এই দোলাচলের সাধারণ নেতা কর্মীরা রীতিমতো হিমশিম খাচ্ছেন। বিশেষ করে গণভোটে হ্যাঁ কিনা এই একটি প্রশ্নকে কেন্দ্র করে বিএনপির অন্তরে যে তোলপাড় শুরু হয়েছে তা এখন প্রকাশ্যে রাজপথে চলে এসেছে। এই সংকটের গভীরতা বোঝা যায় যখন আমরা দলের শীর্ষ নেতাদের পরস্পর বিরোধী বক্তব্যগুলো বিশ্লেষণ করি। একদিকে দলের স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য নজরুল ইসলাম খান অত্যন্ত স্পষ্টভাবে দাবি করেছেন যে দল হিসেবে বিএনপি এই মুহূর্তে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান করছে। তার এই বক্তব্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু নাটকীয়তা তখন আরও বাড়ে যখন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সম্পূর্ণ ভিন্ন অবস্থান বক্তব্য রেখেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে গণভোটের প্রচারণা চালানো বা এর পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া বিএনপির কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়। ঠিক এই জায়গাতে জনমনে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। যদি মহাসচিব এক কথা বলেন আর স্থায়ী কমিটির সদস্য অন্য কথা বলেন, তবে সাধারণ কর্মীরা কোথায় যাবেন? এখানে শেষ নয়, মাঠ পর্যায়ে নেতারা এবং এমনকি কেন্দ্রীয় নেতা জয়নুল আবেদিন ফারুক সহ অনেকে এখন প্রকাশ্যে না ভোটের পক্ষে আওয়াজ তুলছেন। এই যে একই দলের ভেতরে দুই তিন ধরনের মেরুকরণ, এটা কি কেবলই কৌশলগত ভিন্নতা, নাকি দলের ভেতরে বড় কোনো ফাটল বা ষড়যন্ত্রের ইঙ্গিত? পরিস্থিতি যে কতটা ঘোলাটে তা একটু গভীরভাবে তাকালে স্পষ্ট হয়ে ওঠে। তাত্ত্বিকভাবে বিচার করলে বিএনপি নিজেকে জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসেবে দাবি করেন। তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, সেই যুক্তিতে তাদের হ্যাঁ ভোটের পক্ষে থাকাটাই স্বাভাবিক এবং প্রত্যাশিত। কিন্তু প্রশ্ন উঠছে, যদি সবকিছুই স্বাভাবিক হতো তবে নজরুল ইসলাম খানকে আলাদা করে কেন ঘোষণা দিতে হলো যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে? কেন এটি পত্রিকায় আলাদাভাবে ফলাও করে প্রচার করতে হচ্ছে? এর মানে কি এই নয় যে দলের ভেতরে এক বিশাল অংশ এই অবস্থানের বিরুদ্ধে কাজ করছে? এখানে একটি রাজনৈতিক হিসাব নিকাশও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক কমিটি ইতিমধ্যে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান করছে স্পষ্টভাবে। বিএনপি যখন অনেক দেরিতে এসে এই একই কথা বলছে, তখন দলের ভেতরেই কানাঘুষা শুরু হয়েছে যে বিএনপি কি তাদের জামাতের রাজনৈতিক কৌশলের পিছু নিয়েছে? বিএনপির নিজস্ব অ্যাক্টিভিস্ট এবং কট্টর সমর্থকদের অনেকেই মনে করছেন দলটি এখন হয়তো জামাতের পাতা ফাঁদেই পা দিয়েছে। যদিও এটি অনেকের ব্যক্তিগত বিশ্লেষণ হতে পারে, কিন্তু বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই সন্দেহকে একেবারেই উড়িয়ে দেওয়া অসম্ভব। মাঠ পর্যায়ে পরিস্থিতি আরও জটিল। জয়নুল আবেদিন ফারুক কিংবা শেরপুরের বিএনপির নেতাদের মতো অনেকেই এখন গ্রামগঞ্জে গিয়ে প্রচারণা চালাচ্ছেন যে না ভোট দিতে হবে। তাদের যুক্তিও কিন্তু সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে নাড়া দিচ্ছেন। তারা বলছেন, এই গণভোটে যদি হ্যাঁ ভোট দেওয়া হয় তবে সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা বা বিশ্বাস এবং বিসমিল্লাহ শব্দগুলো মুছে যেতে পারে। এই ধর্মীয় সংবেদনশীলতাকে পুঁজি করে তারা মাঠ পর্যায়ে না ভোটের পক্ষে একটি শক্ত অবস্থান তৈরি করছে। এখন প্রশ্ন হলো, একদিকে নজরুল ইসলাম খান হ্যাঁ ভোট বলছেন, অন্যদিকে মাঠের নেতারা না ভোটের ধর্মীয় সেন্টিমেন্টকে উস্কে দিচ্ছেন। বিএনপির ভেতরে আসলেই কি চলছে?
রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন বিএনপির ভেতরে এখন স্পষ্টত কয়েকটি উপদল তৈরি হয়ে গেছে। একদিকে রয়েছে কট্টরপন্থী অংশ যারা না ভোটের পক্ষে অনড়, অন্যদিকে রয়েছে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের মূল আদর্শ বিশ্বাসী নেতারা। এবার এর বাইরে বিএনপির ভেতরে একটি মধ্য বামপন্থী প্রভাবের কথাও এখন জোরে সোরে আলোচিত হচ্ছে। ধারণা করা হচ্ছে এই বাম প্রভাবটির অংশই পর্দার আড়ালে থেকে না ভোটের পক্ষেই কলকাঠি নাড়াচ্ছে। ধারা যাই হোক না কেন, সত্য এটাই যে দলের অভ্যন্তরে বিভক্তি এখন চরম পর্যায়ে। এই টালমাটাল পরিস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা নিয়েও বড় প্রশ্ন উঠছে। শোনা যাচ্ছে তিনি নিজেও দলের এই অভ্যন্তরীণ কোন্দল সামলাতে গিয়ে যথেষ্ট হিমশিম খাচ্ছেন এবং হতাশও এবং কিছুটা ব্যর্থ বোধও করছেন। দীর্ঘ সময় ধরে লন্ডনে থাকলেও তিনি যেভাবে দল নিয়ন্ত্রণ করতেন, নির্বাচনী প্রক্রিয়ায় এই কঠিন সময়ে এসে সে নিয়ন্ত্রণ যেন আলগা হয়ে যাচ্ছে। তার নেতৃত্বের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবেও আবির্ভূত হয়েছে। যে দলটির শীর্ষ নেতারাই জানেন না তাদের চূড়ান্ত অবস্থান কি হবে, সেই দল আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই জুলাই সনদের একটি বিতর্ক নতুন করে আগুনে ঘি ঢালছে। অভিযোগ উঠছে যে জুলাই সনদ বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্ট বা দ্বিমত পোষণকারী অংশগুলো কৌশলে বাদ দেওয়া হয়েছে। এখন সেই সনদের নাকখত দিয়ে যদি বিএনপি হ্যাঁ ভোট দেয়, তবে তা জামাতের কাছে তাদের আত্মসমর্পণ হিসেবে গণ্য করা হবে কিনা সেই প্রশ্ন এখন দলীয় কার্যালয়ের বারান্দায় বারান্দায় ঘুরছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কি জামাত ঘেঁষা নাকি সম্পূর্ণ নিরপেক্ষ, সেই পুরনো বিতর্কও নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক থেকে নজরুল ইসলাম খানের চেহারায় যে হতাশা এবং ক্ষোভের ছাপ দেখা গেছে তার রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর এড়ায়নি। তিনি বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেছেন যা পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে। নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন যে প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পেপারে অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম এবং প্রতীক সবার আগে দেওয়া হয়েছে। তার মতে এটি হয়তো নির্বাচন কমিশনের অসাবধানতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো বিশেষ শক্তির মদতে ইচ্ছে করে এটি করেছেন। আরো দাবি করেছেন যে বর্ণমালা অনুসারে ব্যালট সাজানোর যে নিয়ম রয়েছে তা মানা হয়নি এবং বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে। কমিশনের কাছে তার জোরালো দাবি ছিল যেন মূল নির্বাচনের ব্যালট পেপারের প্রতীকের ক্ষেত্রে এমন পক্ষপাতমূলক আচরণ না করা হয়। নজরুল ইসলাম খানের সেই অভিযোগগুলো শুনে দেশের সাধারণ মানুষের অনেকের মনেই সেই পুরনো স্মৃতি জেগে উঠেছে। ছোটবেলায় ক্রিকেট খেলার সময় যেমন দেখা যেত টসে হারলে বা ব্যাটিং না পেলে আমি খেলবো না বলে ঝগড়া করা হতো, বিএনপির এই অবস্থানকে অনেকে তেমনই এক মানসিকতার প্রতিফলন হিসেবেই দেখছেন। অথচ মজার ব্যাপার হলো বর্তমান প্রশাসনের ওপর বিএনপির একচ্ছত্র আধিপত্যের কথা এখন ওপেন সিক্রেট। বিশেষ করে হানা ভোটের প্রশ্নে যখন নেতারা পরস্পর বিরোধী কথা বলেন তখন সাধারণ ভোটার এবং তৃণমূলের কর্মীরা চূড়ান্ত বিভ্রান্ত হয়ে পড়েন। নজরুল ইসলাম খান হয়তো বলছেন এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত, কিন্তু মাঠের বাস্তবতা তাদের বক্তব্যের সাথে যোজন যোজন দূরত্ব তৈরি করে রেখেছে। নেতাকর্মীদের এই বিচ্ছিন্নতা আর অসামঞ্জস্যতা যদি দূর করা না যায় তবে বিএনপির জন্য আগামী দিনগুলো অত্যন্ত পিচ্ছিল হয়ে উঠবে। রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্টভাবে মনে করছেন যে বিএনপিকে এখন আর দোদুল্যমান থাকলে চলবে না। একটি পরিষ্কার এবং শক্তিশালী অবস্থান নিতে না পারলে জনগণের আস্থা হারানোর সময়ের ব্যাপার মাত্র। তারেক রহমানকে যদি সত্যি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো অধ্যায় শুরু করতে হয় তবে তাকে সবার আগে নিজের ঘর সামলাতে হবে, শক্ত হাতে দলের হাল ধরতে হবে এবং বিভিন্ন মতের মানুষকে এক ছাতার নিচে নিয়ে আসতে হবে। অন্যথায় এই অভ্যন্তরীণ বিভক্তি আর ষড়যন্ত্রের মেঘ বিএনপিকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে। আগামী কয়েকদিন বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি কি পারবে এই সংকট কাটিয়ে উঠে নিজেদের সংহত করতে, নাকি এই বিভক্তির ফলে নির্বাচনী বৈতরণী পার হওয়া তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে? সাধারণ জনগণ এখন গভীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন দলের চূড়ান্ত অবস্থান জানার জন্য। হ্যাঁ নাকি না, এই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চয়তার দোলাচলে ঝুলছে। প্রিয় দর্শক, বিএনপির এই অভ্যন্তরীণ সংকট এবং তাদের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আপনার মতামত কি?
আপনি কি মনে করছেন তারেক রহমান পারবেন তার দলের ঐক্যবদ্ধতা ধরে রাখতে? আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাজনীতির এমন চাঞ্চল্যকর এবং গভীর বিশ্লেষণের তথ্য নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের পরবর্তী প্রতিবেদনের আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সজাগ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো বিশেষ প্রতিবেদনে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।